এবং হঠাৎ করে 8 দফা দাবি যখন তোমরা মেনে নিলা, তখন 9 দফা দাবিটা কে দিয়েছিল? এরপরে আন্দোলনের পরিকল্পনাটা কে করেছিল? ইসলামী ছাত্র শিবির করেছে। ওই 9 দফা ওই 9 দফা হাউসগুলোতে পৌঁছিয়েছে ইসলামী ছাত্র শিবির। তারা এসে বলছে এগুলো সব ছাত্র শিবির প্ল্যান করছে। ওইখানে আমাদের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে, সেক্রেটারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুরো টিমটাকে তারা গ্রেপ্তার করেছে। আপনাদের আমি মানছি যে ছাত্র শিবিরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে আপনারা একদম সামনেই বের হতে পারেনি, কিন্তু যখন অভ্যুত্থানের এই যে 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে কি পরিমাণে মানে কেমন বর্বরতা চালানো হলো, তাহলে আপনি আপনার ফেস দ্য পিপলের 16 তারিখের নিউজটা আপনি খুঁজে দেখবেন। 2024 সালের 16ই জুলাইয়ের ঘটনা। মতিঝিল থেকে আমার নেতৃত্বে সেখানে বড় মিছিল হয়েছিল পুলিশের সামনেই। পরবর্তীতে পুলিশের সাথেও সংঘর্ষ হয়েছিল। একবার মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু করে দৈনিক বাংলা মোড় পর্যন্ত টানা মিছিল হয়েছিল। তো এটা তো ফেস দ্য পিপলই লাইভ করেছে। ফেস দ্য পিপলের পর থেকে ধারাবাহিকভাবে অন্যান্য মাল্টিমিডিয়া গুলো ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলোতে নিয়ে আসতো। তো এটা আপনার প্ল্যাটফর্মই সাক্ষী আছে। কি কারণে তারা নিয়ে আসেনি সেটা তো মিডিয়াকে জিজ্ঞাসা করতে হবে। এবং একেবারে স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কোনো নিউজ প্রকাশ করা যাবে না, ইসলামী ছাত্র শিবিরকে কোনো কাভারেজ দেওয়া যাবে না। এটা 14 সালের পর থেকে সরকারের প্রত্যেকটা হাউসগুলোতে স্টেটমেন্ট দেয়া। আপনি যদি সংগ্রাম পত্রিকা দেখেন, নয়া দিগন্ত দেখেন, তাহলে ওইখানে আমাদের নিউজগুলো পাবেন। আমাদের প্রতিটা কমিটি হলে এই কমিটির লিস্টগুলো প্রতিটা পত্রিকায় চলে যেত। এবং 31 ডিসেম্বর প্রতি বছরই ইসলামী ছাত্র শিবিরের কমিটি হয়েছে। এটা অন্য অন্য ছাত্র সংগঠনের মতো না। যত নির্যাতনের শিকার হই না কেন, আমাদের কমিটিটা ঠিকঠাক মতো আমরা দিয়েছি। এবং কমিটি হওয়ার পরে প্রেস বিজ্ঞপ্তি এখন যেভাবে পাঠাই তখনও পাঠাইতাম। তখন মিডিয়াগুলো নিউজ করতো না, কারণ মিডিয়াগুলো সব আওয়ামী ব্যাক ছিল, আওয়ামী দোসর ছিল। তারা একটা নিউজ ইসলামী ছাত্র শিবিরের কভার করতো না, কোনো টক শোতে ইসলামী ছাত্র শিবিরকে ডাকতো না, সরাসরি কোনো অনুষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরকে অ্যাক্সেস দিত না, কোনো নিউজগুলোতে ইসলামী ছাত্র শিবিরের কোনো প্রায়োরিটি পেত না। ও সরকারের পক্ষ থেকে এটা নিষেধ ছিল। এটা এমন পরিস্থিতি যদি মিডিয়া করে রাখে, এরপরে আমাকে যদি আপনি প্রশ্ন করেন তো মাজলুমকে আরো বেশি জুলুম করতেছেন আপনি। এটা তো ইলজিক্যাল একটা বিষয় যে আপনি কাভারেজ দিবেন না, আবার আমাকে বলবেন যে এখন কাভারেজ পান নাই কেন আপনি। ছাত্র দলের সিস্টেমটা ছিল ভিন্ন। ইসলামী ছাত্র শিবিরকে আমি বলছি যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কোনো অফিস খুলতে আমাদের দেয়া হয়নি। কেন্দ্রীয় অফিস এখন যেটা আমরা বসি 48/1 15 বছর তালাবদ্ধ এবং সবাইকে পিটাই পিটাই বের করে দিত। তখন নিউজগুলো আপনারা দেখেন, নুরুল হক নূর প্রতিবাদ করতে গিয়ে কতবার মার খেয়েছে, তাকে শিবির তকমা দেওয়া হয়েছে, রাশেদকে শিবির তকমা দেওয়া হয়েছে, নাহিদ আসিফকে শিবির তকমা দিয়ে মানে ডিহিউম্যানাইজ করার চেষ্টা করা হয় নাই। সবাইকে তো শিবির ট্যাগ দিয়ে সাধারণ ছাত্রদের যে নির্যাতনটা করা হয়েছে, এরপরেও যদি আপনি বলেন যে আপনাদের ওইখানে যেতে হবে, মাইর খেতে হবে, আপনার মরে যেতে হবে, এগুলো তো ইলজিক্যাল একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কের মধ্যে অভ্যুত্থানের সময় পিছনে এই অভ্যুত্থানে শুধু পিছনে না, মেকানিজম থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবির সামনের সারিতে যেখানে সুযোগ পেয়েছে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছে। এবং ইসলামী ছাত্র শিবির পরিকল্পনায় 23 তারিখে যখন সমন্বয়করা সব গ্রেপ্তার হয়ে গেল, 3 তারিখ পর্যন্ত আন্দোলন কিভাবে চলছে, সমন্বয়কদের কাছে কোনোদিন যদি এখানে আসে জিজ্ঞাসা করবেন যে তোমরা 7 জন যখন বন্দী ছিলা এবং হঠাৎ করে 8 দফা দাবি যখন তোমরা মেনে নিলা, তখন 9 দফা দাবিটা কে দিয়েছিল? এরপরে আন্দোলনের পরিকল্পনাটা কে করেছিল? ইসলামী ছাত্র শিবির করেছে। ওই 9 দফা ওই 9 দফা হাউসগুলোতে পৌঁছিয়েছে ইসলামী ছাত্র শিবির, আমাদের প্রচার বিভাগ, আমাদের মিডিয়া বিভাগের মাধ্যমে। এগুলো তারা কিন্তু কিছুই জানে না। সারা দেশে সমন্বয়ক যে কমিটি ছিল, কেউ আহত হলে তার চিকিৎসা কিভাবে করা হবে, কেউ গ্রেপ্তার হলে তার আইনি সাপোর্ট কিভাবে দেয়া হবে, কেউ মারা গেলে তার জন্য তার পরিবারে তার দাফন কাফনের ব্যবস্থাগুলো কিভাবে করা হবে, এই পরিকল্পনাগুলো কে করেছে? বা এগুলোতে একটা অর্গানাইজ ছাত্র সংগঠন তো অবশ্যই সেটা নিবে। এবং এইগুলা তো আমরা কমিটি করেছি, গ্রুপ করেছি, বিষয়গুলো নিয়ে বসেছি বারবার, অন্যান্য স্টেকদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং তাদের সাথে ছাত্র দলের সাথে আমাদের যোগাযোগ ছিল তখনকার সময়। এবং দীর্ঘ সময় ধরে তো আমরা একসাথেই আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। 2001 সালে সর্বদলীয় ছাত্র ঐক্য তৈরি হয়েছে, সেখানে গণ ছাত্র জমায়েত করেছি ইসলামী ছাত্র শিবির পল্টনে, সেখানে ছাত্র দলের সাথে একত্রে আমরা আন্দোলন করেছি। দীর্ঘ সময়ের ইতিহাস তো আমাদের। এখন এসে জুলাইয়ের পরে হয়তো এক সরকারি দল হয়েছে এবং এই কারণে ইসলামী ছাত্র শিবিরের সাথে কিছু দূরত্ব হয়েছে, কিন্তু আমাদের যোগাযোগটা সবসময় ছিল। আন্দোলনের টেবিলে বসা, আন্দোলনের পেছন দিক থেকে মেকানিজমে তাদের সাথে কথা বলা, তাদের সাথে যোগাযোগ, সবকিছু ইসলামী ছাত্র শিবিরের সাথে ছিল। এবং তাদের পুরাতন যারা দায়িত্বশীল ছিল, এর আগের কমিটি, বর্তমান কমিটি, তারা বুকে হলপ করে বলতে পারবে না যে আমাদের কাউকে চিনে না, আমাদেরকে কেউ দেখে নাই কোনোদিন, এগুলো কেউ বলতে পারবে না। এবং ইভেন অন্য কোনো ছাত্র সংগঠন এটা কোনোদিন বলতে পারবে না, কারণ তাদের সবাইকে নিয়ে আমরা বসেছি। ইভেন বসার যে ভিডিও ফুটেজ আমরা প্রোগ্রাম করেছি, এগুলো মিডিয়াতে পাঠিয়েছি, কিন্তু মিডিয়া ছাপে নাই। এখন না ছাপলে তো আমি জোর করতে পারবো না। এগুলো তো সব আওয়ামী মিডিয়াগুলো আওয়ামী লীগের মতো করে চলতো, কেউ কাভারেজ দেয়নি। কাভারেজ না দিলে এগুলো কোথা থেকে আসবে?
আর একটা হচ্ছে আন্দোলনের সামনের সারিতে ইসলামী ছাত্র শিবির থেকে, মনে করেন আমি ছাত্র শিবির হিসেবে পরিচিত, আমি জেলে গিয়েছি, তো একাধিক মামলার আসামি। আমি সামনে থাকলে এইটার ভিডিও ফুটেজ যদি আসতো, আমাদের স্ট্রিক্ট নির্দেশ ছিল কোনো ছবি তোলা যাবে না, কোনো কিছু ফেসবুকে পোস্ট দিবেন না, আপনি আপনার আইডি থেকে পোস্ট দিলে এই ফ্রেমিংটা করে ইসলামী ছাত্র শিবির আন্দোলনটা করছে ও সাধারণ ছাত্রদের উপরে এই দমন নিপীড়ন চালাবে। আপনারা নিউজ দেখবেন, সময় টেলিভিশন, যমুনা টেলিভিশন করেছে। আমাদের একটা ভয়েস রেকর্ডটা পেয়ে গিয়েছিল যে যাত্রাবাড়িতে আমাদের আন্দোলন করতে হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করতে হবে, এরকম একটা বিষয় আসছে। এইটাকে কেন্দ্র করে তারা সময় টেলিভিশনে তখন ডিএমপি কমিশনার, আইজিপি, তারা এসে বলছে এগুলো সব ছাত্র শিবির প্ল্যান করছে। ওইখানে আমাদের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে, সেক্রেটারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুরো টিমটাকে তারা গ্রেপ্তার করেছে। ওই টিম গ্রেপ্তারের পরে আমাদের ওদেরকে তো গুমই করে ফেলছিল। জুলাই না হলে তাদের কোনো তো পেতাম না। তারা কোর্টে হাজির করা হয়েছিল 2 জনকে, বাকি 3 জনকে একেবারে ডিসঅ্যাপিয়ারেন্সেস করে রাখা হয়েছিল। আমাদের কেন্দ্রীয় সভাপতি রাশেদ ভাইকে গ্রেপ্তার করেছে, সাবেক কেন্দ্রীয় সভাপতি, তাকে গ্রেপ্তার করে 7 দিন আমরা কোনো ট্রেস আউট পাচ্ছি না। এই জুলাইয়ের আগেই গোলাম পরোয়ার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের কেন্দ্রের নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছে, অসংখ্য গ্রেপ্তার হয়েছে। এগুলো কেন হয়েছে? কারণ পুলিশ জানতো কারা এগুলোর সাথে জড়িত রয়েছে, কিভাবে করছে, এবং পুলিশ আমাদের দেখছে, আপনারা না দেখলেও তারা বুঝতে পারছে তারা এগুলো মেকানিজমের সাথে মানে যারা জড়িত ছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করে এগুলো করছে। আমরা চেষ্টা করেছি সেই জায়গা থেকে নন ফেস যারা আমরা ছিলাম, তারা আন্দোলনে কোনো ধরনের ছবি, ভিডিও ফুটেজ, ইভেন আন্দোলনে যখন আমরা যেতাম মোবাইলে পর্যন্ত কোনো ছবি আমরা তুলতাম না, রাখতামও না, কারণ এগুলো চেকিং হতো, রাস্তায় রাস্তায় চেকিং হতো, মারাত্মক রকমের সমস্যা তৈরি করছিল আমাদের। অসংখ্য ভাই এই চেকিং এ পড়ে আমাদের গ্রেপ্তার হয়েছে, কেন্দ্রের সহকারী যারা কাজ করেছে তাদের অনেকে গ্রেপ্তার হয়েছে। আমরা তো ঢাকায় ঢুকতেই পারতাম না, আমি থাকতাম গাজীপুরে, আমাদের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি যিনি হতেন তারা ঢাকায় কারো বাসা ছিল না, কারণ ঢাকায় ঢোকা আমাদের জন্য আমি বলেছি যে 5 আগস্টের সময় হচ্ছে আমি মুখে মাস্ক খুলে এরপরে ঢাকায় হাঁটতে পারছি। এর আগে 5টা বছর ধরে ঢাকায় যখন আমি আসছি খুলনা থেকে, তখন মুখে মাস্ক পরে আমাকে ঢাকায় ঢুকতে হতো। একটা প্রোগ্রাম করলে সেখানে পুলিশ এসে হাজির হয়ে যেত। আমাকে গ্রেপ্তার করা হয়েছে যেই প্রোগ্রাম থেকে, সেটা হচ্ছে জাস্ট একটা সাহিত্যের প্রোগ্রাম, ধরে নিয়ে গিয়ে মামলা দিছে হচ্ছে সন্ত্রাস বিরোধী মামলা। আমি বলেছি আমি শিবিরের দায়িত্বশীল, আমি কেন্দ্রের দায়িত্বশীল, এরপরও আমাকে জঙ্গি মামলা দিয়ে আটকানো হয়েছে। ডান্ডাবেরি পরিয়ে আমাকে রিমান্ডে নেওয়া হতো, ডান্ডাবেরি পরিয়ে তারপরে আমাকে হাজির করা হতো কোর্টের সামনে। আমরা অপরাধটা কি? শিবির করি, তাই শিবির করি। এই কারণে আমাদের যারা এক্সট্রিমিস্ট, যারা আইএস, আনসার আল ইসলাম বা এইসব জাতীয় সংগঠন যারা করে, নিষিদ্ধ সংগঠন, তাদের সাথে আমাকে হাই সিকিউরিটিতে জেলখানায় রাখা হয়েছে। এবং এগুলো শুধু আমাকে না, আমির জামাতকে রাখা হয়েছে। আমাদের কেন্দ্রের যাকেই ধরা হতো তাদেরকেই এই মামলা দেওয়া হতো, সন্ত্রাস বিরোধী মামলা, আনবেইলেবল মামলা, মারাত্মক লেভেলের জিনিস। এই পর্যায় পর্যন্ত আমাদের ট্রিটমেন্ট করা হতো। এটা এত সহজ একটা রাস্তা পাড়ি দিয়ে আমরা আসি নাই, যত সহজভাবে আপনারা বলছেন সামনে ছিলেন না কেন, বিষয়টা এত সহজ ছিল না আসলে।